বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। সুখবর, আমেরিকাকে অপমান করেছে, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে, হুথি নেতার ঘোষণা। এরপর জানাবো রাশিয়া ইউক্রেন সংঘাত, মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা। এরপর জানাবো ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। আরও জানাবো দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌমহড়া শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যার শামিল। আমেরিকাকে অপমান করেছে, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে, হুথি নেতার ঘোষণা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীকে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী অপদস্থ করেছে এবং প্রতিরোধ যোদ্ধাদের জন্য সব রকমের সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। গতকাল ইয়েমেনের রাজধানী সানায় দেওয়া এক বক্তৃতায় আব্দুল মালেক আল হুথি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি দৃঢ়ভাবে সমর্থন দিয়ে চলেছে এবং ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধের কারণে মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে মার্কিন বাহিনীর ডুয়ার্ট ডি আইজেনহাওয়ারের নামে বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া মার্কিন সেনা কর্তৃপক্ষ। আব্দুল মালিক আল হুথি তার বক্তব্যে এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও ভারত মহাসাগর অঞ্চলে ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে মার্কিন বাহিনী ভূমধ্যসাগরে আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীটি মোতায়েন করে। কিন্তু ইয়েমেনিদের প্রচণ্ড হামলা ও প্রবল রোধের মুখে আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী মার্কিন বাহিনী প্রত্যাহার করে। আব্দুল মালেক আল হুথি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আমাদের সমস্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ইসরায়েল ও তার মিত্রদের কারোর প্রতি ইয়েমেনির যোদ্ধারা কোনো ছাড় দেবে না। ইয়েমেনের জনগণের আহ্বানের প্রতি সাড়া দিতে আব্দুল মালেক আল হুথি সৌদি আরব প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রিয়াদকে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, মহান আল্লাহ বর্তমান যুগের দলপর্দী শক্তি আমেরিকাকে ইয়েমেনের জনগণের হাতে অপদস্থ করেছেন। মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা। রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান ভূপাতিত করবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার বেসরকারি কোম্পানি ফোরেস। কোম্পানিটি বলেছে, প্রথম যে সেনা F-16 জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে 15 মিলিয়ন রুবল বা $1,70,000 পুরস্কার দেওয়া হবে। এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাদেরকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে। সম্প্রতি আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে অন্তত 60টি F-16 জঙ্গি বিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই এসব বিমান সরবরাহ করা হবে। চলতি জুলাই মাসের প্রথম দিকে নেদারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা খুব শীঘ্রই 24টি F-16 বিমান সরবরাহ করবে। ফরেস্ট কোম্পানির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া প্রটানিন গতকাল এক ভিডিও বার্তায় বলেন, F-15 এবং F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভিডিও প্রকাশ করেছে। এর আগে ফরেস্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় একই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইউক্রেন সরকার বহুদিন থেকে দাবি করে আসছে যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের F-16 জঙ্গি বিমান প্রয়োজন। তবে মস্কো বলছে, ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করা হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না। ইউক্রেন সংঘাতের মূল কারণ দূর করতে হবে, বললেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপ এবং চলমান ইউক্রেন সংঘাতের পেছনে যে সমস্ত মূল কারণ রয়েছে সেগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি একথা বলেন। ল্যাভরভ সুস্পষ্ট করে বলেন, মস্কো এবং কিয়েভের মধ্যকার অচলাবস্থা দূর করতে হলে রাশিয়ার নিরাপত্তার বিষয়ে পশ্চিমাদের পক্ষ থেকে যে ঝুঁকি তৈরি হয়েছে তাও দূর করতে হবে। রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে তার রূপরেখা এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থাপন করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যাতে বিশ্বের ন্যায় বিচার ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসে। তিনি বলেন, একটি বহুমুখী বিশ্বের আর্থিক বা মুদ্রা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ও প্রযুক্তিতে কোনো দেশের একচেটিয়া অধিকার থাকা উচিত নয়। গত জুন মাসে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, বৃহত্তর ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে।
রাশিয়ার ভূখণ্ড বলতে তিনি দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে বুঝিয়েছেন। এর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে ইউক্রেন যোগ দিতে পারবে না বলে শর্ত দিয়েছেন পুতিন। তিনি আরও বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যেকোনো চূড়ান্ত চুক্তিতে পশ্চিমা দেশগুলোকেই সই করতে হবে এবং রাশিয়ার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্টের এই শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো। দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। দক্ষিণ চীনের যৌথ নৌমহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী। চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপোড়েন উত্তেজনা চলছে, তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করলো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গতকাল থেকে গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো 2-1 দিন মহড়াটি চলবে। এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনানুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে। পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে। বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক পলিটিকোকে বলেছেন, একই সময় যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। ইহুদিবাদী নেতাদের অবস্থা নাৎসিদের চেয়েও খারাপ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যার শামিল। মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক হাসান বাদি লিখেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীর হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পার্সটুডের মতে এই বিষয়ে হাসান বাদি ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিডর লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ ন্যাটো সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লিবারম্যান সম্প্রতি ইরানের ওপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। ইরানের বিরুদ্ধে লিবারম্যানের ঐতিহাসিক বক্তব্য অর্থ হল তেল আবিব ইরানকে ভয় পায়। সেই সাথে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। তিনি বলেন, ওই ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী শত্রু দুটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় তেল আবিবকে একটি কঠিন শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষাটি হলো, ইরান কিংবা প্রতিরোধ শক্তির আগুন নিয়ে খেলা করো না। ইহুদিবাদী ইসরায়েল এমন সময় ইরানকে হুমকি দিচ্ছে যখন এই সরকারের মিডিয়াগুলোই ইসরায়েলি সেনাবাহিনীতে জনবলের অভাব এবং তাদের সেনাদের মন মানসিক সমস্যার কথা স্বীকার করেছে। ইহুদিবাদী মিডিয়াগুলোই ইসরায়েলি সেনাবাহিনীর বিখ্যাত গোলানি ব্রিগেডের একজন সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তাদের সেনারা ফলাফল শূন্য গাজা উপত্যকা এবং লেবাননের হিজবুল্লাহর সাথে উত্তর ফ্রন্টে অনিয়মিত যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। তারা লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয়। যুদ্ধ চলতে থাকলে সামরিক বাহিনীতে প্রচন্ড মানসিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর আগেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইহুদিবাদী শাসক গোষ্ঠী সেনা সংগ্রহের জন্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে শুরু করেছে। কারণ হলো, গাজা যুদ্ধে উপস্থাপিত অনেক সেনাই যুদ্ধ প্রক্রিয়া চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছে। এমনকি সেনাবাহিনীতে যোগদানের যোগ্য বহু ইহুদিবাদী যুদ্ধে যাবার ভয়ে পালিয়ে যাচ্ছে।